ঋণের বোঝায় দমবন্ধ হয়ে থাকা এক নারী যে নিজের পরিবারকে বাঁচাতে প্রভাবশালীদের চোখে ধুলো দিচ্ছেন। অন্যদিকে এক সফল ব্যবসায়ী যার চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, ভয়াবহ লোভ আর গোপনীয়তা। হঠাৎ এক হারানো ফোনের সূত্রে জড়িয়ে যায় দুজনের জীবন। ফোনের ভেতর লুকিয়ে আছে এমন কিছু সত্য যা ফাঁস হয়ে গেলে শেষ হয়ে যাবে অনেক বড় খেলা। খুলে যাবে রাঘব বোলদের মুখোশ। কে বাঁচবে, কে ফাঁসবে, আর কেই বা আসল খেলোয়াড়। ওয়েলকাম টু মিনি সিনেমা স্টোরি। বলছিলাম, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি এক চতুর নারের কথা। চলুন এখন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা মমতা মিশ্রা এবং তার পরিবারকে দেখতে পাই। নিজেদের ছোট্ট বাড়িতে শাশুড়ি আর ছেলে সোনুকে নিয়ে গোপনে বসবাস করছে মমতা। তার হাজবেন্ড স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ঠাকুর সাহেবের কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করার সুযোগ সে পায়নি। তার সাথে কি হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো ঠাকুর কিছুদিন পর পর বাড়িতে এসে টাকা ফেরত নেওয়ার জন্য মমতাকে হুমকি দেয়। তাই মমতা নিজের বাড়ির বাইরে তালা ঝুলিয়ে রেখেছে, যেন বাইরে থেকে দেখলে মনে হয় বাড়িতে কেউ নেই। এসবের কারণে ছেলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওরা খুব কম আলো জ্বালিয়ে কম সারা শব্দ করে বাড়ির ভেতরে থাকে। বাড়িতে তালা ঝুলানো থাকা সত্ত্বেও ঠাকুর কিছুদিন পর পরই লোকজন নিয়ে এসে চেক করে বাড়িতে কেউ এসেছে কিনা। সে সন্দেহ করে ওরা বাড়ির ভেতরে হয়তো লুকিয়ে থাকতে পারে। তাই যখনই আসে, ঠাকুরের লোকেরা দরজা জানালা ছিদ্র দিয়ে একবার চেক করে দেখে ভেতরের জিনিসপত্র আগের মতো একই জায়গায় আছে কিনা। ঠাকুর আর তার লোকজন যখন আসে, গাড়ি আর বাইক নিয়ে একসাথে অনেক মানুষ আসে। তাই ওদের আসার শব্দ পেলেই মমতা আর তার পরিবার দরজার আড়ালে লুকিয়ে পড়ে, যার ফলে আজ পর্যন্ত তারা ধরা পড়েনি। প্রতিবার ঠাকুর মমতার প্রতিবেশীদের কাছেও জিজ্ঞেস করে কেউ এসেছিল কিনা। প্রতিবেশীরা জানায় কেউ আসে না। একজন বৃদ্ধ প্রতিবেশী তো একটু বাড়িয়ে বলে যে এখানে কেউ আসে না, সুযোগ পেলে তো আমি এখানে প্রাকৃতিক কর্ম সেরে যাই। আসলে মমতার প্রতিবেশীরা ভালোভাবে জানে ওরা বাড়ির ভেতরেই আছে, তবে তাদের সাথে মমতার সম্পর্ক অনেক ভালো। কেউ ঠাকুরকে সত্যিটা বলে না। অনেকদিন থেকে এভাবেই চলছে মমতার জীবন। এরপর আমরা অভিষেক বর্মা নামের একজন বিজনেসম্যানকে দেখতে পাই। অভিষেক তার সেক্রেটারি টিনাকে নিয়ে কুরাইশি নামের এক পলিটিশিয়ানের সঙ্গে মিটিং করতে যাচ্ছিল। ওই সময় অভিষেকের স্ত্রীর কল আসে। অভিষেকের স্ত্রী ফোনে তার শাশুড়ির নামে অভিযোগ করতে শুরু করে। বাড়িতে কাজের মহিলা থাকবে কি থাকবে না, এটা নিয়ে অভিষেকের স্ত্রী এবং অভিষেকের মায়ের মধ্যে ঝগড়া বেঁধেছে। অভিষেকের স্ত্রী অঞ্জলি কলে থাকা অবস্থাতেই তার মায়ের কল আসে। অভিষেকের মাও অঞ্জলিকে নিয়ে অভিযোগ জানায়। ওরা প্রায়ই এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। এই কারণে অভিষেক সবসময় খুব ডিস্টার্ব থাকে। দুজনকে কোনো রকমে বুঝিয়ে অভিষেক ফোনটা কেটে দেয়। আর তখনই টিনা তাকে বলে, আমার যে কাজটা করতে বলেছিলাম সেটা তাড়াতাড়ি করে ফেলো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আসলে টিনা অভিষেকের সেক্রেটারি হলেও দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। বাড়িতে মা আর স্ত্রীর ঝামেলা, আর বাইরে প্রেমিকার প্রেশার, সব মিলিয়ে অভিষেক যেন পাগল হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য অভিষেক নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। আর তখনই রাস্তার একটা অটোরিকশার সাথে অভিষেকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও দোষ অভিষেকেরই, তবুও সে গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালার সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে। একটা পর্যায়ে এসে রিক্সাওয়ালার গায়ে হাতও তোলে। তবে বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই টিনা এসে অভিষেককে শান্ত করে। যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই অভিষেক তো আর গাড়িটা নিয়ে এই মুহূর্তে যেতে পারবে না। তাই টিনা তাকে বলে কুরাইশি আমাদের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে কুরাইশের সাথে মিটিংটা বেশি ইম্পর্টেন্ট। তুমি মেট্রোতে করে চলে যাও, আমি এখানকার সবকিছু ম্যানেজ করে নেব। টিনার কথা মতো অভিষেক মেট্রো স্টেশনে চলে যায়। অন্যদিকে সকাল হতে না হতেই মমতা অফিসের জন্য রেডি হতে শুরু করে। মমতা আসলে মেট্রো স্টেশনে জব করে। যেহেতু তাদের বাড়ির দরজার বাইরে থেকে তালা দেওয়া থাকে, তাই মমতা বাড়ির ছাদ থেকে মই বেয়ে নিচে নেমে তারপরে কাজে যায়। এদিকে অভিষেক যখন স্টেশনে নেমে যায়, তখনই এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে আর তার ফোনটা প্ল্যাটফর্মে পড়ে যায়। সাথে সাথেই বোরকা পরা একজন মহিলা ফোনটা বোরকার আড়ালে ঢেকে ফেলে। অভিষেক সরে যেতেই বোরকা পরা মহিলা ফোনটা নিয়ে পালিয়ে যায়। অভিষেক অনেক তাড়াহুড়োর মধ্যে থাকায় সে বুঝতেও পারে না তার হাত থেকে ফোনটা পড়ে গেছে। ঘটনাক্রমে ওই স্টেশনারি কন্ট্রোল রুম অপারেটর হিসেবে জব করে মমতা। কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজে মমতা দেখতে পায় বোরকা পরা মহিলা ফোন চুরি করে পালাচ্ছে। মমতার সহকর্মী বলে, আমাদের উচিত এক্ষুনি সিকিউরিটিকে ইনফর্ম করা। তখন মমতা বলে, সিকিউরিটি আসতে আসতে চোর তো অনেক দূর চলে যাবে, তার থেকে বরং আমি নিজেই ওকে ধরবো। এই বলে মমতা দ্রুত প্ল্যাটফর্মে গিয়ে ওই চোরকে তাড়া করতে শুরু করে। চোর স্টেশন থেকে বের হয়ে লোকালয়ে চলে যায়, আর মমতাও তার পিছু পিছু ছুটতে থাকে। শেষ পর্যন্ত মমতা আর চোরকে ধরতে পারে না। কিছুক্ষণ পর সে আহত অবস্থায় কন্ট্রোল রুমে ফিরে আসে। মমতাকে আহত অবস্থায় দেখে তার সহকর্মীরা অনেক ঘাবড়ে যায়। মমতা বলে, আমি ওই চোরকে ধরার অনেক চেষ্টা করেছি, চোরের সাথে আরো কয়েকজন ছিল, তাই অনেক চেষ্টা করে আমি ফোনটা উদ্ধার করতে পারলাম না। মমতা অনেক আফসোস করতে শুরু করে। তখন তার সহকর্মীরা তাকে বলে, তোমার এভাবে ওই চোরের পিছনে ছোটাই উচিত হয়নি। মমতার মাথা ফেটে রক্ত ঝরছিল, তাই তার সহকর্মীরা তাকে দ্রুত ফার্স্ট এইড দিতে বলে। অন্যদিকে অভিষেক স্টেশন থেকে সরাসরি কুরাইশের অফিসে চলে আসে। সেখানে আমরা জানতে পারি, গত বছর কুরাইশি কৃষকদের জন্য একটা সরকারি স্কিম চালু করেছিল। তবে সেই স্কিমের বেশিরভাগ টাকাটাই
কুরাইশি আর অভিষেক নিজেদের পকেটে ভরেছে। আর এবছর কুরাইশি আরো একটা নতুন সরকারি স্কিম চালু করার প্ল্যান করছে। এবারের বাজেট আগের থেকে অনেক বেশি। কুরাইশি এবারের নতুন স্কিমে প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। আর সেই ব্যাপারে ডিসকাস করার জন্য মূলত অভিষেককে ডেকে পাঠিয়েছে। দুজনে মিলে প্ল্যান করে কিভাবে স্কিমের কাজ শুরু করা যায়। কুরাইশির কথা মতো তার অ্যাসিস্ট্যান্ট কয়েকজন ইনভেস্টরের লিস্ট এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার অভিষেকের ফোনে পাঠিয়ে দেয়, যাতে তাদের সাথে আলোচনা করে অভিষেক স্কিমের কাজ দ্রুত শুরু করতে পারে। লিস্ট চেক করার জন্য ফোন বের করতে গিয়ে অভিষেক খেয়াল করে তার পকেটে তো ফোনই নেই। অভিষেক ভাবে নিশ্চয় স্টেশনে তার মোবাইলটা পড়ে গেছে, তাই সে দ্রুত স্টেশনে ছুটে যায়। সে কন্ট্রোল রুমে গিয়ে ব্যাপারটা জানালে মমতা সেই সহকর্মী অভিষেককে জানায় এক বোরকা পরা মহিলা তার ফোনটা তুলে নিয়ে গেছে। অভিষেক বলে, তাহলে আমি এখন আমার ফোনটা কিভাবে খুঁজে পাবো? আপনারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন, মহিলাটা কোথায় গেছে। তখন মমতার সহকর্মী বলে, আমরা আপনার নামে একটা মিসিং কমপ্লেন লিখে নিচ্ছি, আপনার আইডি আর বিজনেস কার্ড আমাদের কাছে দিয়ে যান। পুলিশ ফোনের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আপনাকে জানানো হবে। পুলিশের কথা শুনতে অভিষেক একটু ঘাবড়ে যায়। সে চাচ্ছিল না তার ফোন পুলিশের হাতে পড়ুক, কারণ ওই ফোনে এমন কিছু আছে যা পুলিশের কাছে গেলে অভিষেক বিপদে পড়তে পারে। এ কারণে সে আর কথা না বাড়িয়ে চুপচাপ স্টেশন থেকে বেরিয়ে যায়। এরপর অভিষেক অফিসে গিয়ে তার এক স্টাফের কাছে জানতে চায় যে তার সাথে লোকাল থানার কোনো পুলিশের ভালো কানেকশন আছে কিনা। স্টাফ জানায় ত্রিলোকি নামের এক সিনিয়র ইন্সপেক্টর আছে, যে এর আগেও অফিসের কিছু ব্যাপারে সাহায্য করেছে। অভিষেক নিজেই তখন ত্রিলোকির সঙ্গে কথা বলে। ত্রিলোকি বলে, একটা উপায় আছে যেখানে আনঅফিসিয়াল ভাবেই অনেক দ্রুত কাজটা হয়ে যাবে, তবে এর জন্য একটু খরচ হবে। ইনডিরেক্টলি ত্রিলোকি তার কাছে ঘুষ চায় আর কি। অভিষেক বলে, যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু আমার মোবাইলটা খুঁজে বের করুন। খুব অল্প সময়ের মধ্যেই ত্রিলোকি ফোনের লোকেশনটা ট্র্যাক করে অভিষেককে জানায় এবং ফোনের লাইভ লোকেশন অভিষেকের কাছে পাঠিয়ে দেয়। অভিষেক দেখতে পাচ্ছিল তার ফোনটা কোন জায়গায় আছে, তাই সে এক মুহূর্ত দেরি না করে চোরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মমতা ডিউটি শেষ করে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি এই ব্যক্তি হচ্ছে সেই মোবাইল চোর। বোরকার আড়ালে কোনো নারী নয়, বরং এই লোকটা ছিল। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে মমতা নিজে ওই চোরের সঙ্গে জড়িত। ফোনটা চুরি হওয়ার পর একটা লম্বা সময় মমতা ওই চোরের পেছনে ছুটছিল, কারণ আশেপাশে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আর ক্যামেরার সামনে চোর এবং মমতা কথা বলতে চাচ্ছিল না। ওরা ছুটতে ছুটতে এমন এক জায়গায় গিয়েছিল যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। চোর ফোনটা মমতাকে দিতে চাইলে সে বলে, এই মুহূর্তে আমি ডিউটিতে আছি, ডিউটি শেষ হলে ফোনটা তোমার কাছ থেকে নিয়ে নেব। এরপর সে একটা কাচের বোতল ইচ্ছে করে নিজের মাথায় ভেঙে নিজেকে আহত করে স্টেশনে ফিরে যায় এবং সহকর্মীদের কাছে গিয়ে ভিকটিম রোল প্লে করে। প্রেজেন্ট টাইমে মমতা চোরের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, বিনিময়ে চোরকে কিছু টাকাও দেয়। ফোনটা হাতে নিয়ে মমতা দেখতে পায় ফোনটা এখনো অন অবস্থায় আছে। সে চোরের উপর রাগ করে বলে, ফোন এখনো অন করে রেখেছো কেন? চোর বলে, তুমি তো আমাকে ফোনটা চুরি করতে বলেছো, অফ করতে তো বলনি। মমতা ফোনটা অফ করার চেষ্টা করে, কিন্তু লক থাকার কারণে সে কোনোভাবেই ফোনটা অফ করতে পারছিল না। এরই মাঝে অভিষেক ফোনের লোকেশন ফলো করতে করতে ওই স্থানে পৌঁছে যায়। সে মমতার খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখনই মমতা সেখান থেকে উঠে চলে যায়, তাই অভিষেকও আর চোরকে ধরতে পারে না। সেখান থেকে মমতা একজন মোবাইল মেকানিকের কাছে চলে যায়। সে মেকানিককে বলে ফোনটা আনলক করে দিতে। এরপর মমতা তাকে এক্সট্রা আরো কিছু টাকা দিয়ে তার কাছ থেকে ফেক আইডিতে রেজিস্টার করা কিছু সিম কার্ড নিয়ে নেয়। তারপর ওই ফোন থেকে সিম কার্ডটা খুলে ফেলে লোকেশনটা বন্ধ করে দেয়। এরই মাঝে লোকেশন ট্রেস করতে করতে অভিষেক ওই দোকানের একদম সামনে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এই লোকেশনটা অফ হয়ে যাওয়ায় অভিষেক আবার চোরকে ধরতে ব্যর্থ হয়। মমতা একদম অভিষেকের সামনে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর সে যখন বাড়ির দিকে যাবে তখনই খেয়াল করে ঠাকুরের লোকেরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ওরা মমতাকে দেখে ফেলে। তাদেরকে দেখে মমতা আড়লে লুকিয়ে পড়ে। সে একটা বোরখার দোকানে গিয়ে সেখান থেকে বোরখা কিনে পরে ফেলে, যাতে ঠাকুরের লোকেরা তাকে চিনতে না পারে। কোনো রকমে অভিষেক এবং ঠাকুরের লোকদের চোখ ফাঁকি দিয়ে মমতা একটা কেকের দোকানে যায়। সেখান থেকে একটা কেক নিয়ে সে বাড়ি চলে আসে, কারণ আজ ছিল তার ছেলে সোনুর জন্মদিন। কেক পেয়ে সোনু ভীষণ খুশি হয়। তবে সে আরো বেশি খুশি হয় যখন মমতা তাকে ওই ফোনটা দেখায়, কারণ অনলাইনে ভালোভাবে পড়াশোনা করার জন্য তার একটা ভালো ফোনের খুব দরকার ছিল। আর মমতাও এটা চাইছিল যে সোনু যেহেতু স্কুলে যেতে পারছে না, তাই বাড়িতে বসেই তার পড়াশোনাটা ভালোভাবে হোক। মমতা সোনুকে ফোনটা দেখিয়ে বলে, ফোনের মধ্যে পড়াশোনার অ্যাপ ডাউনলোড করে তারপর এটা তোমাকে দেব। এরপর মমতা তার আর তার হাজবেন্ডের ছবি বের করে সোনুকে বলে, এই ছবি দুটো দেয়ালে টানিয়ে মালা পরিয়ে রাখবে, কারণ যে কোনো সময় ঠাকুরের লোকেরা এখানে আসতে পারে। ওরা আসলে তুমি বলবে এরা দুজনই মারা গেছে। রাতের বেলায় মমতা এবং তার শাশুড়ি একসঙ্গে বসে পুরোনো দিনের কথা মনে করছিল। তখন মমতার হাজবেন্ড তার সঙ্গে ছিল। খুব সুখের সংসার ছিল তাদের। আলোচনার মাঝেই শুনতে পায় ছাদ থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মমতা আর তার শাশুড়ি দৌড়ে গিয়ে দেখে সোনু ফোনে ভিডিও দেখছে। সেই ভিডিও থেকে অশ্লীল কিছু আওয়াজ ভেসে আসছে। মমতা তৎক্ষণাৎ ফোনটা কেড়ে নিয়ে সোনুকে রুমে পাঠিয়ে দেয়। এরপর সে আর তার শাশুড়ি মিলে ভিডিওটা দেখতে শুরু করে। ভিডিওটা ছিল অভিষেক আর তার অ্যাসিস্ট্যান্ট টিনার অন্তরঙ্গ মুহূর্তের।
ভিডিওতে টিনা অভিষেককে রিকোয়েস্ট করছিল যেন সে ভিডিও না করে এবং অভিষেককে স্যার বলে সম্বোধন করছিল। সেটা শুনে মমতারা বুঝতে পারে ভিডিওতে অভিষেকের সঙ্গে তার ওয়াইফ নয়, অন্য কেউ আছে। তখন মমতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে। সে সিদ্ধান্ত নেয় ওই ভিডিওকে পুঁজি করে মমতা অভিষেককে ব্ল্যাকমেইল করবে। এরপর সে ওই ফোন ঘেটে অভিষেকের সমস্ত দুর্বল দিক খুঁজে বের করতে শুরু করে। পরের দিন মমতা তার শাশুড়িকে নিয়ে নৌকায় ঘুরতে যায়। নদীর একেবারে মাঝখানে পৌঁছানোর পর মমতা ফোনে একটা নতুন সিম ঢুকিয়ে অভিষেককে ফোন করে, যাতে লোকেশন ট্রেস করতে পারলেও লাস্ট লোকেশন নদীর মাঝখানে দেখায়। অভিষেক তখন তার স্ত্রী অঞ্জলিকে নিয়ে গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিল। অঞ্জলি সন্তান নেওয়ার প্ল্যান করছিল। ডক্টর তাদের বোঝাচ্ছিল কিভাবে তারা সাকসেসফুল হতে পারবে। ঠিক তখনই অভিষেকের কাছে মমতার কল আসে। কল রিসিভ করতেই মমতা অভিষেককে এমন কিছু কথা বলতে শুরু করে যে কথাগুলো ভিডিওতে অভিষেক টিনাকে বলছিল। কথাগুলো শুনে অভিষেক বুঝতে পারে মমতা তার আর টিনার গোপন ভিডিও দেখে ফেলেছে। অভিষেক এটাও বুঝতে পারে মমতা তাকে ব্ল্যাকমেল করার জন্যই কল করেছে। তাই সে কোনো কথা না বাড়িয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করে, কত টাকা চাও তুমি? তখন সুযোগ বুঝে মমতা একেবারে 2 কোটি টাকা দাবি করে। এত টাকার কথা শুনে অভিষেক হেসে বলে, 2 কোটি টাকার যোগ্যতা তোমার নেই, 50,000 টাকা দিচ্ছি, আমার ফোন ফেরত দাও। তখন মমতাও হেসে বলে, আরে স্যার, 50,000 টাকা তো আমি আপনার ভিডিও ভাইরাল করে কামিয়ে নেব। এ কথা বলেই মমতা কলটা কেটে দিয়ে সিমটা খুলে পানিতে ফেলে দেয়। অভিষেক বারবার তাকে কল করার চেষ্টা করে, কিন্তু আর কন্ট্যাক্ট করতে পারে না। সে তখন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার পার্সোনাল ভিডিও সহ অনেক সিক্রেট ইনফরমেশন ওই ফোনের মধ্যে আছে। এদিকে আবার কুরাইশের সাথে অভিষেকের একটা মিটিং আছে, তাই সে টিনাকে সঙ্গে নিয়ে কুরাইশের অফিসে যায়। যাওয়ার পথে টিনা অভিষেককে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার ফোন থেকে এখন আমার ওই ভিডিওটা ডিলিট করে দাও, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু অভিষেক টিনাকে এটা বলার সাহস পায় না যে ফোনটা সে হারিয়ে ফেলেছে, আর এই মুহূর্তে সে চোর তার সে পার্সোনাল ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। সে টিনাকে বলে, এত ওভার রিয়েক্ট করো কেন? ওই ভিডিওতে শুধু তুমি একা না, আমিও আছি। ভিডিও ফ্ল্যাশ হলে তোমার থেকে বেশি আমার সম্মানহানি হবে। এরপর কুরাইশের অফিসে পৌঁছালে কুরাইশ অভিষেককে জিজ্ঞেস করে, তার যে লিস্টটা তোমাকে পাঠিয়েছি সেটা দেখেছো তো? অভিষেক মিথ্যা বলে দেয়, হ্যাঁ দেখেছি। এরপর সে আরো বেশি টেনশনে পড়ে যায়। ওই লিস্টে এমন কিছু ইনফরমেশন আছে যা ফাঁস হয়ে গেলে অভিষেক এবং কুরাইশি দুজনই ফাঁসবে। তার সাথে তাদের ইনভেস্টররা তো বোনাস, সবাই তাদের স্ক্যামের ব্যাপারে জেনে যাবে। তাই সে তৎক্ষণাৎ ইন্সপেক্টর ত্রিলোকিকে ফোন করে জানায় চোর তাকে ব্ল্যাকমেল করছে এবং তার কাছে 2 কোটি টাকা চাইছে। এটা শুনে ত্রিলোকিও বেশ অবাক হয়ে যায়। সে অভিষেকের কাছে জানতে চায়, ফোনে এমন কি আছে যার জন্য চোর 2 কোটি টাকা দাবি করছে? অভিষেক বলে, আমার প্রাইভেট কিছু জিনিস ওই ফোনে আছে। ত্রিলোকি আবার বুঝতে পারে এটা কোনো সাধারণ চুরির কেস নয়, কেসটা যথেষ্ট জটিল। তাই সে অভিষেকের সঙ্গে দেখা করে তাকে নিয়ে মেট্রো স্টেশন অপারেটরের রুমে যায়। সেখানে মমতা উপস্থিত ছিল। ত্রিলোকি ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। মমতার কলিগ সিসিটিভি ফুটেজ তাকে দেখায়। ফুটেজটা দেখার পর ত্রিলোকি মমতার কলিগকে রাগারাগি করে বলে যে সে কেন পুলিশকে ইনফর্ম করেনি। এরপর থেকে সে যেন মন দিয়ে ডিউটি করে। একথা শুনে মমতার কলিগ রেগে উঠে বলে, আমরা ভালোভাবে ডিউটি করি, আমাদের স্টাফ নিজের জীবন বাজি রেখে ফোন উদ্ধার করার জন্য চোরের পিছনে ছুটছিল। ফোন উদ্ধার করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, আর আপনারা বলছেন আমরা মন দিয়ে ডিউটি করি না? একথা শুনে ত্রিলোকি জানতে চায় কোন স্টাফ এত বড় কাজ করেছে। মমতার কলিগ মমতাকে দেখিয়ে দেয়। ত্রিলোকি মমতাকে জিজ্ঞেস করে, মিসিং রিপোর্টে কেন লেখেননি আপনি? জেমস বন্ড হয়ে চোর ধরতে গিয়েছিলেন? মমতা ভয়ে ভয়ে বলে, ফোনটা তো উদ্ধার করতে পারিনি, তাই কাউকে কিছু বলিনি। অভিষেক মমতার কথা শুনে অনেক বিরক্ত হয়। অযথা সময় নষ্ট না করে সে ত্রিলোকিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ত্রিলোকি অভিষেকের গাড়িতে থাকা অবস্থাতেই টিনার কল আসে। অভিষেক গাড়ি ড্রাইভ করছিল, টিনার সাথে লাউড স্পিকারে কথা বলে। টিনা অভিষেককে বলে, কাল আমার এঙ্গেজমেন্ট, সময় মতো চলে এসো। এরপর সে আরো জিজ্ঞেস করে, আমার প্রফিটের টাকা কখন দেবে? অভিষেক কথা কাটিয়ে দিয়ে বলে, আমি অফিসে গিয়ে কথা বলছি তোমার সাথে। এরপর টিনা আবারও বলে, ওই ভিডিও ডিলিট করেছে তো? অভিষেক তখন হন্তদন্ত হয়ে ফোনটা কেটে দেয়। কিন্তু ওদের কনভারসেশন শুনে ত্রিলোকি বুঝে যায় অভিষেকের মধ্যে একটা ঝামেলা আছে। সে বলে, কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে, কেউ প্রফিটের টাকা চাচ্ছে। আপনি কাউকে খুনটুন করেছেন নাকি? এমন কিছু হলো বলুন, আমি সেটারও ব্যবস্থা করে দেবো। পরের দিন অভিষেক স্ত্রীকে নিয়ে সময় মতো টিনার এঙ্গেজমেন্টের প্রোগ্রামে চলে যায়। এখানে আমরা মমতাকেও দেখতে পাই। মমতা ওখানে ওয়েটার হিসেবে এসেছে। সে মুখে একটা ফ্যান্সি মাস্ক লাগিয়ে রেখেছে, যাতে অভিষেক তাকে চিনতে না পারে। এঙ্গেজমেন্টের সময় গেস্ট যখন চলে আসে, তখন মমতা একটা ছোট বাচ্চাকে দিয়ে টিনার কাছে একটা চিরকুট পাঠায়। চিরকুটে লেখা ছিল, ফোনটা চেক করুন। টিনা ফোন চেক করলে দেখে একটা ভিডিও এসেছে, আর সেটা প্লে করতেই সে দেখতে পায় অভিষেকের সঙ্গে তার সেই প্রাইভেট ভিডিওটা। টিনার পাশেই তার হবু হাজবেন্ড দাঁড়িয়ে। সে ভয়ে দ্রুত ভিডিওটা অফ করে দেয়। টিনা মনে করে ভিডিওটা নিশ্চয়ই অভিষেক পাঠিয়েছে, তাই সে অভিষেকের উপর ভীষণ রেগে যায়। অন্যদিকে ত্রিলোকি জানতে পারে বোরকার আড়ালে থাকা চোর কোনো মহিলা নয়, পুরুষ ছিল। সে এই বিষয়ে অভিষেককেও জানায়। অভিষেক বলে, পুরুষ না মহিলা সেটা জেনে আমি কি করব, আমাকে আমার ফোন খুঁজে দিন। এদিকে ঠাকুরের লোকেরা ঠাকুরকে জানিয়ে দেয় যে ওরা মমতাকে বাজারে দেখেছে। ঠাকুর দলবল নিয়ে মমতার বাড়িতে হাজির হয়। সে নিশ্চিত ছিল মমতা নিজের বাড়িতেই লুকিয়ে আছে। তাদের আওয়াজ শুনে মমতা দ্রুত লুকিয়ে পড়ে।
প্ল্যান অনুযায়ী মমতার শাশুড়ি আর ছেলে মমতা এবং তার হাজবেন্ডের ছবির দুটোতে মালা লাগিয়ে ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করে। কিন্তু ঠাকুরের লোকেরা তালা ভেঙে ভিতরে ঢুকে ছবিতে মালা পরানো দেখেও বিশ্বাস করে না যে মমতা মারা গেছে। ওরা পুরো বাড়ি মমতাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না, কারণ মমতা তখন বাড়ির বাইরের কার্নিশে দাঁড়িয়েছিল। সেখানে থাকা অবস্থাতেই মমতা দেখতে পায় পুলিশ তাদের এলাকায় চোর খুঁজে বেড়াচ্ছে। সেটা দেখে সে বুঝে যায় এভাবে অভিষেককে গোপনে ভয় দেখিয়ে সময় নষ্ট করলে টাকা তো পাবেই না, একটু ধরা পড়লে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের একটা ফানি ভিডিও আপলোড করে দেয়, যেখানে অভিষেক অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করছিল। এদিকে ঠাকুর মমতাকে কোথাও খুঁজে পায় না, তবে সে নিশ্চিত ছিল মমতা আশেপাশেই কোথাও আছে। তাই সে চিৎকার করে বলে, তুমি বেরিয়ে না আসলে আমি তোমার ছেলেকে গুলি করে মেরে ফেলবো। এই কথা বলে ঠাকুর কাউন্টডাউন শুরু করে, কিন্তু কাউন্টডাউন শেষ না হতেই ঠাকুরের একটা লোক পিস্তলের ট্রিগার দাবিয়ে দেয়। ভাগ্যক্রমে গুলিটা সোনুর বদলে গিয়ে লাগে দেওয়াল। ঠাকুর রেগে গিয়ে লোকটাকে থাপ্পড় মেরে দিয়ে বলে, তোমাকে ভয় দেখাতে বলেছি, সত্যি সত্যি মারতে বলিনি। বাচ্চাটার কিছু হয়ে গেলে কি হতো? আমার ঘরে তোর মতো একটা বাচ্চা আছে। তার ধমকে লোকটা ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায়। আর ঠাকুরও ধরে নেয় মমতা হয়তো বাড়িতে নেই, কারণ সে যদি লুকিয়ে থাকতো গুলির আওয়াজে সে অবশ্যই বেরিয়ে আসতো। তাই ঠাকুর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠাকুররা বেরিয়ে যাওয়ার পর মমতা ফিরে আসে। গুলির আওয়াজ শুনে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এরপর অভিষেককে ফোন করে বলে, আপনি আমাকে খুব হালকাভাবে নিয়েছেন তাই না? তাই সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ট্রেলার আপলোড করে দিয়েছি। মমতার পোস্ট করা ভিডিওটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। অভিষেকের ফ্যামিলি মেম্বার, অফিসের স্টাফ, এমনকি কুরাইশও ভিডিওটা দেখে। সবাই অভিষেককে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে, তবে কুরাইশি অনেক রেগে যায়, কারণ অভিষেক তার পার্টির সাথে জড়িত। আর একটা সময় অভিষেক চেয়ারও পেতে চলেছে। তাই অভিষেকের এমন ভিডিও ভাইরাল হওয়াতে কুরাইশের পার্টির ইমেজ তো খারাপ হবে। সে তৎক্ষণাৎ অভিষেককে কল করে রাগারাগি করতে শুরু করে। এরই মাঝে ত্রিলোকি ওই বোরকা পরা চোর আব্দুলকে খুঁজে বের করে। আব্দুলের মাধ্যমে ত্রিলোকি জানতে পারে কোনটা মমতার কাছে আছে। সেই অভিষেককে ব্ল্যাকমেল করছে। অভিষেক এবং ত্রিলোকি দ্রুত মমতার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মমতাও জেনে গেছে আব্দুল ধরা পড়েছে, তাই সে শাশুড়ি এবং ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু ওই সময় সোনু ঘরে ছিল না। অনেকদিন পর ঘরের দরজা খোলা পাওয়াতে সোনু মহল্লার বাচ্চাদের সাথে খেলতে গিয়েছিল। মমতা সোনুকে খুঁজতে বের হয়, আর তখনই অভিষেক এবং ত্রিলোকি সেখানে চলে আসে। মমতাকে না পেয়ে অভিষেক মমতার শাশুড়িকে থানায় নিয়ে যায়, তবে তার আগেই সোনু বাড়িতে ফিরে আসে। তাই যাওয়ার আগে ত্রিলোকি সোনুকে বলে, তোমার মা ফিরে আসলে বলবে পুলিশ স্টেশনে গিয়ে যেন ফোনটা ফেরত দিয়ে আসে আর তোমার দাদিকে ছাড়িয়ে নিয়ে আসে। কাজ সেরে অভিষেক বাড়ির দরজায় পৌঁছানো মাত্রই মমতার কল আসে। সে বলে, আপনি কি আমাকে নুনের পুতুল ভেবেছেন? এত সহজে আমি ভয় পেয়ে যাব? আমার বাড়িতে গিয়ে কাজটা ঠিক করেননি আপনি, তার উপর আবার আমার ছেলেকে ভয়ও দেখিয়েছেন। এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। অভিষেক রেগে গিয়ে বলে, তোকে সামনে পেলে একেবারে পিষে মেরে ফেলবো। তখন মমতা বলে, জন্মের পর থেকে পিষ্ট হতে হতে বড় হয়েছি, আর কি পিষবেন? অভিষেক হুমকি দিয়ে বলে, সাহস থাকলে একবার আমার সামনে আয়, বুঝিয়ে দেবো আমি কি জিনিস। কথা বলতে বলতে অভিষেক দরজায় নক করে, আর দরজাটা খুলে দেয় মমতা। মমতাকে নিজের বাড়িতে দেখে অভিষেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না এই মেয়ে কিভাবে তার বাড়িতে এসে পৌঁছালো। তখন অঞ্জলি এসে তাকে জানায় মমতা তাদের বাড়িতে নতুন কাজের লোক। প্রথম দিনই সে নিজের কাজ দিয়ে অঞ্জলিদের এত ইমপ্রেস করে ফেলেছিল যে এখন তারা মমতা বলতে পাগল। এসব দেখে অভিষেক বেচারা ভীষণ ঘাবড়ে যায়। তার অ্যাজমার অ্যাটাক শুরু হয়। সেটা দেখে তার মা আর ওয়াইফ মিলে পুরো বাড়িতে ইনহেলার খুঁজতে শুরু করে। সবাই যখন ইনহেলার খোঁজার ব্যস্ত, সেই সুযোগে মমতা অভিষেককে ভয় দেখিয়ে থানায় ফোন করিয়ে তার শাশুড়িকে ছাড়িয়ে নেয়। ব্যাপারটাতে ত্রিলোকি একটু অবাক হলেও অভিষেককে কিছু জিজ্ঞেস করার সুযোগ পায় না। সে মমতার শাশুড়িকে ছেড়ে দিলে মমতা অভিষেককে ইনহেলারটা দিয়ে দেয়। এরপর অভিষেক যখন রেডি হয়ে বেরোচ্ছিল, তখন দেখতে পায় ওয়াশরুমের আয়নার উপর মমতা ক্যারেক্টারলেস লিখে রেখেছে। এসব দেখে সে খুব রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না। করতে গেলে যদি মমতা কোনোভাবে মুখ খুলে দেয় তাহলে তো সেই ফেসে যাবে। একদিকে বেচারা এই চিন্তায় মরছিল যে সে কিভাবে এসব ঝামেলা মেটাবে, আর অন্যদিকে মমতা তার বাড়িতে বসেই তাকে ব্ল্যাকমেল করছিল। সোজা কথায় বলতে গেলে তার বুকের উপর চড়ে রীতিমতো নাগিন ডান্স করছিল। একদিন কাজ করতে করতে হঠাৎ সে একটা রুমের সন্ধান পায়। সেখানে ঢুকতে গিয়ে দেখে দরজাটা লক করা। এরই মাঝে অঞ্জলি এসে বলে ওই রুমটা অভিষেকের, সে কখনোই ওই রুমে কাউকে ঢুকতে দেয় না। মমতার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে। সে অঞ্জলিকে বলে, বন্ধ ঘরে ধুলো ময়লা রোগ জীবাণু জন্ম নেয়, আপনি অনুমতি দিলে আমি দরজাটা খুলে একটু পরিষ্কার করে দিই। তখন অঞ্জলি বলে, ওখানে অভিষেকের কিছু ইম্পর্টেন্ট ফাইল রাখা আছে, তাই ও কাউকে অ্যালাউ করে না। মমতা হাসি মুখে তার কথা মেনে নেয় ঠিকই, তবে তার মনে সন্দেহ জাগে যে ওই রুমের ভেতরে এমন কি আছে যেটা এত সামনে রাখতে হবে। ওদিকে অভিষেক প্রচন্ড ফ্রাস্ট্রেশন নিয়ে পৌঁছে যায় ত্রিলোকির কাছে। গিয়ে তাকে জেরা করতে শুরু করে যে সে কেমন পুলিশ অফিসার হয়েছে। চোর তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবুও সে কিছুই করতে পারছে না। তখন ত্রিলোকি তাকে বুঝিয়ে বলে যে ওটা শুধুমাত্র একটা মোবাইল ফোন নয়, ওটা একটা টাইম বোম। ধরুন আপনি যদি মমতার ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে তার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়েও নেন, তারপরেও এর এমন কি গ্যারান্টি যে মমতা ওই ডাটার কোনো ব্যাকআপ রাখবে না? এমনও তো হতে পারে যে মোবাইল আপনাকে দিয়ে দেওয়ার পরও সে আপনাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। আজ 2 কোটি চেয়েছে, হয়তো 5 কোটি হয়ে যাইতে পারে। এত এত টাকা আপনি কোথায় পাবেন? তাই বলছে একটু ধৈর্য ধরুন, আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি,
সুযোগ পেলে ওর ঘাড় মটকে দেবো। কিন্তু অভিষেকের একটা কথা নিয়ে ভয় লাগছিল যে মমতার ঘাড় মটকানোর আগে তার ঘাট থেকেই মাথাটা যেন না আলাদা হয়ে যায়। তার মোবাইল চোর তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছিল না। ভীষণ অসহায় লাগছিল তার। তখন ত্রিলোকি বলে যে ও এত সাহস দেখিয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর যেভাবে ঝোপ বুঝে কুম পাচ্ছে, তাতে মনে হচ্ছে নিশ্চয়ই আপনার পরিচিত কেউ ওর সঙ্গে জড়িত। না হলে মমতার মতো এমন ছাপোষা মানুষের পক্ষে এত দূর আগানো সম্ভব নয়। তার কথা শুনে অভিষেক টেনশনে পড়ে যায়। সেই লোকটা কে হতে পারে? সেটাতে কুরাইশি অভিষেককে ফোন করে জানায় সে টাকা পাঠিয়ে দিয়েছে এবং লিস্টে থাকা ইনভেস্টরদের সঙ্গে কথা বলে নিতে বলে। অভিষেক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে কোন লিস্ট, কারণ সে তো কোনো মেসেজই পায়নি। তবে মনে করায় সে বিষয়টা সামাল দেওয়ার জন্য কুরাইশিকে বলে সে তার মোবাইল থেকে কিছু অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে গিয়ে ভুলবশত কুরাইশির মেসেজটাও ডিলিট করে ফেলেছে। সেটা শুনে কুরাইশি রেগে গিয়ে বলে আমাকে কি তোমার অপ্রয়োজনীয় বলে মনে হয়? এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যদি এরকম ঝামেলা হয় তাহলে তোমাকে ডিলিট করে দেবো। অভিষেক তখন কুরাইশিকে বোঝানোতে ব্যস্ত। এমন সময় হঠাৎ মমতার চোখ পড়ে কুরাইশির পাঠানো টাকার ব্যাগগুলোর উপর। যদিও বাইরে থেকে বোঝা যাচ্ছিল না ব্যাগের ভিতর কি আছে, তবে মমতা ঠিকই বুঝে গিয়েছিল, কারণ তার কাছে অলরেডি সব ইনফরমেশনই আছে। সেসব নিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে সে সোনু আর তার শাশুড়ির সঙ্গে পুজো দিতে যায়। অনেক বছর পর আবারও তারা নির্ভয়ে বাইরে বেরোতে পারছিল। সোনু তখন খুশি হয়ে তার মাকে জিজ্ঞেস করে মা, আমি কি এখন থেকে স্কুলে যেতে পারবো? মমতা খুশি হয়ে বলে অবশ্যই, আমি তোমার অ্যাডমিশন করিয়ে দিয়েছি, তাও আবার ঠাকুর সাহেবের ছেলে যে স্কুলে পড়ে সেখানেই। তুমি কালকে থেকে স্কুলে যাবে। তবে সে এটা বুঝে গিয়েছিল যে অভিষেক এখন আর চুপচাপ বসে থাকবে না, সে কোনো না কোনো প্ল্যান অবশ্যই করবে। তাই অভিষেক কিছু করার আগে সে পাল্টা অ্যাটাক করার প্ল্যানিং শুরু করে, আর তার এই প্ল্যানে তার শাশুড়িও তাকে সাপোর্ট করে। পরদিন ছিল হোলির উৎসব। সেই সুবাদে মমতা শাশুড়ি পৌঁছে যায় ঠাকুরের কাছে। অন্য সময় হলে ঠাকুর হয়তো তাকে মেরেই ফেলতো, কিন্তু এবার সে সম্পূর্ণ আটঘাট বেঁধে গিয়েছিল। ঠাকুর যখন তার কাছে মমতার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার শাশুড়ি তাকে জানায় যে মমতা নেই, সে টিনা হয়ে গেছে। সেটা শুনে ঠাকুর কনফিউজ হয়ে যায়। তখন মহিলা তাকে বুঝিয়ে বলে যে ঠাকুরের টাকা পরিশোধের চক্করে মমতা এক বড়লোক চিটারের খপ্পরে পড়েছে। ছেলেটা তাকে ভালোবাসার লোভ দেখিয়েছে, তাকে আশ্বস্ত করেছে যে সে মমতা সমস্ত ঋণ পরিশোধ করে দেবে। তাই মমতাও তার কথা মতো নকল পরিচয় টিনা নামে ওই ছেলের সঙ্গে থাকছে। কিন্তু এখন আর সেই ছেলে টাকা দিতে রাজি হচ্ছে না, তাই মমতাও কারোর টাকা পরিশোধ করতে পারছে না। তার কথায় ঠাকুরের খুব একটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু মমতার শাশুড়ি তার মেলো ড্রামা দিয়ে ঠিকই তাকে পটিয়ে ফেলে। এরপর যখন ঠাকুর ছেলেটার নাম জানতে চায়, সে বলে দেয় তার নাম অভিষেক। অর্থাৎ এবার মমতা ঠাকুরকে অভিষেকের পেছনে লেলিয়ে দেওয়ার প্ল্যান করেছে। এখন এই প্ল্যানের রেজাল্ট কি আসে সেটাই দেখার পালা। এদিকে পার্টি অফিসেও সেদিন হোলির অনুষ্ঠান চলছিল। এরই মাঝে মমতা ভয়েস চেঞ্জারের মাধ্যমে টিনা সেজে কুরাশির অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অ্যাসিস্ট্যান্ট গিয়ে ফোনটা কুরাশিকে দিলে মমতা ওরফে টিনা কুরাশিকে বলে গত রাতে আপনি অভিষেককে 3টা ব্যাগ পাঠিয়েছিলেন তাই না? কুরাশি বলে ওই না তো, আমি তো 5টা ব্যাগ পাঠিয়েছি। সেটা শুনে মমতা বলে অভিষেক তো আমাকে 3টা ব্যাগের কথাই বললো, তার মানে ও নিশ্চয়ই আপনার কাজগুলো ঠিকভাবে করছে না, আর নয়তো আপনাকে ডাবল ক্রস করার চেষ্টা করছে। এরই মাঝে অভিষেক হোলির অনুষ্ঠানে আসলে কুরাশি মমতার কলটা কেটে অভিষেককে ডেকে পাঠায়। অভিষেক তার কাছে আসলে সে জিজ্ঞেস করে টিনা আসেনি কেন। অভিষেক জানায় টিনা তার বিয়ের শপিং এ ব্যস্ত, তাই আসতে পারেনি। তখন কুরাইশি বলে আমাকে ফোন করেছিল, বলল নতুন কোম্পানি খুলছে, তাই আমাদের কাজগুলো সেই রাখতে পারবে। কথাটা শুনে অভিষেক একটু অবাক হয়, কারণ টিনা তো সবসময় তার আন্ডারে কাজ করে, কিন্তু এখন যেহেতু টিনা আর তার মধ্যে ঝামেলা চলছে, তাই সে মনে মনে ভাবে নিশ্চয়ই এসব কারণেই সে অভিষেককে ডাবল ক্রস করার চেষ্টা করছে। তাই সে কুরাইশিকে বুঝিয়ে বলে যে টিনার কথায় পাত্তা দেওয়ার দরকার নেই, নতুন কোম্পানি খুললেও সে অভিষেকের মতো সুন্দরভাবে সবকিছু সামলাতে পারবে না। কুরাইশি বুঝে গিয়েছিল এখানে কিছু একটা ঝামেলা অবশ্যই আছে, তাই সে অভিষেককে সতর্ক করে দেয় যে কোনো ঝামেলা থাকলে সে যেন এখনই বলে দেয়, পরে যেন বিপদে না পড়তে হয়। অভিষেক তখন তাকে আশ্বস্ত করে বলে যে সবকিছু সামলে নেবে। এরই মাঝে হঠাৎ তার কাছে অঞ্জলির কল আসে। অঞ্জলি বেশ কড়া গলায় বলে তুমি কোথায়, এক্ষুনি বাসায় আসো। অভিষেক তাকে জানায় সে পার্টি অফিসে ব্যস্ত, কিন্তু অঞ্জলি তার কথা শুনতে চায় না। বোঝা যাচ্ছিল সে ভীষণ ক্ষেপে আছে। অভিষেক জানতে চায় তার কি হয়েছে। তখন অঞ্জলি বলে কি হয়েছে সেটা আসার পরে জানতে পারবো, বিষয়টা আমাদের ভবিষ্যতে। মমতা এখনই একটা ভিডিও দেখালো, আমি চাই তুমি নিজেও বাড়িতে এসে ভিডিওটা দেখো। ভিডিওর কথা শুনে অভিষেক আঁতকে ওঠে। সে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছানোর সাথে সাথে তার মা তাকে বলে তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। এ কথা শুনে অভিষেক আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর অঞ্জলি তার হাতে মোবাইলটি দিয়ে তাকে ভিডিওটা দেখতে বলে, কিন্তু অভিষেক সেটা না দেখে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল বুঝছে। কিন্তু অঞ্জলি তার কথা না শুনে আগে ভিডিওটা দেখতে বলে। ওর ধমক শুনে অভিষেক ভিডিওটা অন করতেই দেখে সেটা একটা ছোট্ট বাচ্চার ভিডিও, আর তাতে লেখা ছিল তুমি বাবা হতে চলেছো। সেটা দেখে অভিষেক হাঁপ ছেড়ে বাঁচে। সেই সাথে ভীষণ খুশি হয়, কারণ এত বছর ধরে তারা একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে। সে অঞ্জলিকে বলে এরকম একটা খুশির নিউজ কেউ এভাবে জানায়, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। তখন অঞ্জলি জানায় এই আইডিয়াটা মমতার ছিল, সেইভাবে অভিষেককে সারপ্রাইজ দেওয়ার কথা বলছিল। অভিষেক তখন রাগের দৃষ্টিতে মমতার দিকে তাকায়। এরপর মমতাও তাকে একা পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে স্যার, আপনি ভিডিও কথা শুনে তো ভয় পেয়ে গিয়েছিলেন কেন? অভিষেক তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এর মাঝেই টিনা তার ফিয়ন্সাকে নিয়ে সেখানে চলে আসে।
তবে সে কারোর সঙ্গে খুব একটা কথা না বলে সোজা চলে যায় অভিষেকের সঙ্গে দেখা করতে। তাকে দেখে অভিষেক বলে, এখন আবার কোন নাটক করতে এসেছো? তুমি কি ভেবেছো তুমি আমার অজান্তে গেম প্ল্যান করবে আর আমি কিছুই জানতে পারবো না? টিনা তার কথা কিছুই বুঝতে পারছিল না। সে উল্টো অভিষেককে বলে, গেম কি আমি খেলছি নাকি তুমি? আমার এঙ্গেজমেন্টের দিন আমাকে ওই ভিডিও পাঠানোর মানে কি? স্বাভাবিকভাবেই অভিষেকও তার কথা বুঝতে পারছিল না। তাই সে মনে করে টিনা হয়তো নিজের চালাকি লুকানোর জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এসব নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এমন সময় মমতা ভুলিয়ে ভালিয়ে অঞ্জলিকে উপরে পাঠিয়ে দেয় টিনার অভিষেককে ডেকে আনার জন্য। অঞ্জলি সেখানে যাওয়া মাত্রই দুজন চুপ হয়ে যায়। এরপর অঞ্জলি টিনাকে তার প্রেগনেন্সির বিষয়টা জানায়। সেটা শুনে টিনার মুখটা কালো হয়ে যায়। তবে সে অঞ্জলির সামনে বিষয়টা সামলে নেয়। এরই মাঝে নিচ থেকে শাশুড়ি ডাক দিলে অঞ্জলি নিচে চলে যায়। তখন টিনা অভিষেককে বলে, বাহ, ভালোই পারো তো। মাঝে মাঝে তো মন চায় ওই ভিডিওটা আমি নিজেই অঞ্জলিকে দেখিয়ে দিই। তুমি তো বলেছিলে তোমার অঞ্জলিকে মোটেও ভালো লাগে না। তার কাছে যাওয়া তো দূরে থাক, তার দিকে তাকাতে পর্যন্ত তোমার ভালো লাগে না। তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তাহলে এসব কি? অভিষেক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল ভাবছে। সেটা শুনে টিনা বলে ওঠে, কোনটা ভুল? বাচ্চাটা কি তোমার নয়? অঞ্জলির কি অন্য কোথাও অ্যাফেয়ার চলছে নাকি? অভিষেক তখন খেপে গিয়ে তাকে কিছু বলতে গেলে টিনা তাকে হুমকি দেয় যে সে যদি বিয়ের আগেই টিনাকে তার প্রফিটের অংশ বুঝিয়ে না দেয় তাহলে অভিষেকের পরিণতি খারাপ হবে। এই বলে সে বেরিয়ে যেতে শুরু করে। তখনই মমতা গিয়ে তার পথ আটকায় এবং তাকে হোলির উইশ করে রং লাগিয়ে দেয়। সেটা দেখে অভিষেকের ত্রিলোকির কথা মনে পড়ে যায়। সে ধরে নেয় নিশ্চয়ই টিনাই মমতাকে দিয়ে এসব কিছু করাচ্ছে। সেদিন পার্টি শেষে সব কাজকর্ম গোছাতে মমতার বেশ রাত হয়ে যায়। এরপর তারা বসে গল্প করতে। সেখানে কথায় কথায় মমতা অঞ্জলিকে রিকোয়েস্ট করে অভিষেককে দিয়ে তাকে একটু বাড়ি পৌঁছে দিতে। তখন অঞ্জলির কথায় অভিষেক বাধ্য হয় মমতাকে নিয়ে বেরোতে। তবে যাওয়ার আগে সে সঙ্গে করে পিস্তলটা নিয়ে নেয় আর ত্রিলোকিকে ফোন করে বলে, তুমি না বলেছিলে কখনো মার্ডার করার প্রয়োজন পড়লে তোমাকে জানাতে? আজকে সেই দিনটা এসেছে, তুমি কিন্তু রেডি থেকো। ত্রিলোকি তার কথা মতো প্রস্তুত হয়ে যায় আর অভিষেকও ততক্ষণে মমতাকে নিয়ে রওনা হয়। তবে মাঝ রাস্তায় হঠাৎ মমতা তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে বলে, কারণ তারা যে মহল্লায় থাকে রাস্তাগুলো খুবই সরু। সেখানে অভিষেকের এত বড় গাড়ি নিয়ে ঢোকা যাবে না। তার কথা মতো অভিষেক গাড়িটা থামায় এবং মমতাকে বলে, দেখো, তোমার সন্তান আছে, পরিবার আছে, এজন্যই এখনো আমি তোমার কোনো ক্ষতি করিনি। শুধু সতর্ক করে দিচ্ছি, আমার সাথে কোনো গেম খেলতে আসবে না। সেটা শুনে মমতা মজা করে বলে, আচ্ছা, আমার যদি সন্তান না থাকতো তাহলে আপনি কি করতেন আমার সাথে? তার এসব কথা শুনে অভিষেক রাগের মাথায় তার পিস্তলটা বের করে মমতাকে ভয় দেখাতে শুরু করে। আর এই বিষয়টাই তাদেরকে ফলো করতে থাকা ঠাকুরের লোকেরা দেখে ফেলে। মূলত এই কারণেই মমতা অভিষেককে কৌশলে তার সঙ্গে নিয়ে বেরিয়েছে। সে জানতো ঠাকুরের লোকেরা অবশ্যই তাদের ফলো করবে। তাই সে আরো একটা বুদ্ধি খাটায়। সে অভিষেকের হুমকিতে ভয় না পেয়ে উল্টো তাকে হুমকি দেওয়ার বাহানায় কাছাকাছি টেনে নেয়। আর দূর থেকে সেটা দেখে ঠাকুরের লোকেরা ভাবতে থাকে মমতার শাশুড়ি তাদেরকে যা বলেছিল তা সবটাই সত্যি। ছেলেটা মমতাকে প্রেমের জালে ফাঁসিয়েছে আর এখন তাকে ভয় দেখিয়ে শাসাচ্ছে। তার মানে মমতার একটা কাজ তো হয়ে গেছে। তবে সে তো এত ছোটখাটো লেভেলের খেলোয়াড় নয়। তাকে বন্দুক দেখিয়ে শাসানোর অপরাধে সে এবার অভিষেকের কাছে 2 কোটি টাকার জায়গায় 4 কোটি টাকা ডিমান্ড করে বসে। অভিষেক তাতে ভীষণ রেগে যায়, কিন্তু মমতা সেসবে একটু পাত্তা না দিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে ত্রিলোকি পুলিশের ভ্যান নিয়ে সেখানে চলে আসে। তখন অভিষেক তাকে দেখিয়ে দেয় মমতা কোন রোডে গিয়েছে। তারপর ত্রিলোকি তার অটোটাকে ফলো করতে শুরু করে এবং একটা পর্যায়ে সুযোগ বুঝে অটো সহ ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দেয়। এত গভীর নদী থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই মমতা মরে গেছে ভেবে অভিষেক একেবারে রিল্যাক্স হয়ে যায়। পরদিন সকালে নিউজের মাধ্যমে সে জানতে পারে গত রাতের অটো অ্যাক্সিডেন্টে প্যাসেঞ্জার লোকটা মারা গেছে। এটা শুনে সে নিশ্চিত হয়ে যায় যে মমতা আর বেঁচে নেই। ওদিকে অনেক বেলা হয়ে যাওয়া সত্ত্বেও মমতা কাজে না আসাতে অঞ্জলি এবং তার শাশুড়ি দুজনেই খুব টেনশন করছিল। তখন অভিষেক একটু ভাব দেখিয়ে বলে, কাল রাতে ওই মেয়েটা ইচ্ছে করে আমাকে বাড়িতে ড্রপ করার বাহানায় সঙ্গে নিয়ে গেছে আর যাওয়ার পথে আমার কাছ থেকে এই মাসের অ্যাডভান্স বেতন চেয়ে নিয়েছে। এখন বুঝতে পারছি ওইসব টাকা নিয়ে পালাবার ধান্দা ছিল। ঠিক সেই মুহূর্তে মমতা খোরাতে খোরাতে এসে বলে, আমরা গরিব হতে পারি কিন্তু ধোঁকাবাজ নই। তার এমন অবস্থা দেখে অঞ্জলি ভীষণ অবাক হয়ে যায়। সে মমতার কাছে জানতে চায় তার এই অবস্থা কি করে হলো। মমতা তখন তাদেরকে জানায় বাড়ি ফেরার পথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা শুনে সবাই মমতার সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে মমতাকে চোখের সামনে দেখে অভিষেকের এমন একটা অবস্থা যেন কোনো ভূত দেখে ফেলেছে। সে কিছুতেই বুঝতে পারছে না মরা মানুষ জীবিত হয়ে গেল কিভাবে। এরই মাঝে অঞ্জলি মমতার জন্য গরম পানি আনতে গেলে মমতা সেই সুযোগে অভিষেকের দিকে তাকিয়ে বলে, এবার 5 কোটি দিতে হবে। অভিষেক তখন কোনো রকম রিয়েক্ট না করে চুপচাপ অফিসে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই রিসেপশনিস্ট তাকে জানায় মিটিং রুমে ক্লায়েন্টরা তার জন্য অপেক্ষা করছে। সেটা শুনে অভিষেক একটু অবাক হয়, কারণ তার তো আজকে কোনো ক্লায়েন্টের সঙ্গে মিটিং এর কথা ছিল না। সে কৌতূহলবশত মিটিং রুমে গিয়ে দেখে ঠাকুর তার দলবল সহ সেখানে হাজির হয়েছে। তাকে দেখে অভিষেক ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আমাদের কোনো লেনদেন বাকি ছিল কি?
ঠাকুর বলে, একটা সাদাসিধে মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তার ফায়দা উঠাচ্ছ, আর আমাকে জিজ্ঞেস করছো লেনদেন বাকি আছে কিনা। অভিষেক তার কথায় মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিল না। তখন ঠাকুর তাকে জানায় যে তার কাছে অভিষেক আর টিনার একটা রোমান্টিক ভিডিও আছে। সেটা শুনে অভিষেকের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারছিল না ওই ভিডিওটা ঠাকুরের কাছে পৌঁছালো কি করে। কিন্তু সত্যিটা হলো সেটা টিনার ভিডিও নয়। ঠাকুরের কাছে যে ভিডিওটা ছিল সেটা আসলে মমতার অভিষেকের, যেটা কিনা তার লোকেরা গত রাতে অভিষেকের গাড়ির ভেতর থেকে ক্যাপচার করছিল। আর তারা যেহেতু জানতো যে মমতা এখন টিনা নামে অভিষেকের সঙ্গে থাকছে, তাই তারা শুরু থেকেই টিনার নামটা উল্লেখ করে। কিন্তু এসবের কিছুই তো অভিষেক জানেন না, তাই সে ভীষণ কনফিউজ হয়ে যায়। কিন্তু তার কনফিউশন কাটতে না কাটতেই ঠাকুর তাকে আরো একটা শক দিয়ে দেয়। সে অভিষেককে জানায় যে টিনা তার কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছে এবং অভিষেক সেই টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এখন অভিষেক যদি সেই টাকা পরিশোধ না করে, তাহলে তার আর টিনার ওই ভিডিও পৌঁছে যাবে অঞ্জলির কাছে। অভিষেক তখন কিছু বুঝে উঠতে না পেরে ঠাকুরের কাছে কিছুদিনের সময় চায়। ঠাকুর তখন তাকে 1 সপ্তাহের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। যতই দিন যাচ্ছিল ততই অভিষেক এই গোলক দাদার মধ্যে আরো বেশি আটকা পড়ছিল। তাই সে বাধ্য হয়ে কুরাইশিকে সবকিছু জানিয়ে দেয়। তখন কুরাইশি বলে, তোমার মোবাইল চুরি হয়ে গেছে, সেটা যদি তুমি আমাকে আগেই বলতে তাহলে তো এত ঝামেলাই হতো না। আমি একদিনের মধ্যে ওই মেয়েকে খুঁজে তাকে পরপারে পাঠিয়ে দিতাম। সেটা শুনে অভিষেক বলে, আমিও সেই চেষ্টাই করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যতভাবে চেষ্টা করা সম্ভব আমি সবকিছু করেছি। সেটা শুনে কুরাইশি বলে, তার মানে মেয়েটা মোটেও নরম সরম নয়, বাস্তবতার ধাক্কা সামলানোর শক্তি তার আছে। এই ধরনের মানুষদের শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হয়। ও সব থেকে দুর্বল জায়গাটা খুঁজে বের করো, বাকিটা আমি দেখছি। অভিষেকের মাথায় তখন একটা আইডিয়া আসে। সে পরদিন কুরাইশের লোকদের সঙ্গে নিয়ে সোনুর স্কুল থেকে তাকে কিডন্যাপ করে। এরপর মমতাকে ফোন করে একটা জরাজীর্ণ প্ল্যাটফর্মে ডেকে পাঠায়। সোনুর কথা শুনে মমতা ভয়ে ভয়ে সেখানে পৌঁছে যায়। গিয়ে অভিষেককে জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। তখন অভিষেক বলে, আমি যেমন এতদিন পাগলের মতো আমার মোবাইলটা খুঁজে বেরিয়েছি, তুমি এবার তোমার ছেলেকে ঠিক সেইভাবে খুঁজে বেরাবে। তোমার পার্টনারকে ওখানে আনা হচ্ছে, চেষ্টা করে দেখো তার পৌঁছানোর আগে যদি সোনুকে খুঁজে বের করতে পারো। মমতা তখন হন্যে হয়ে সব জায়গায় সোনুকে খুঁজতে শুরু করে, আর কুরাইশের লোকেরা তার ছেলেকে নিয়ে লুকোচুরি খেলতে থাকে। এরই মাঝে হঠাৎ অভিষেক মমতার সামনে এসে তাকে মারতে শুরু করে। এমন সময় কুরাইশও তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা মোবাইলটা খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও সেটা পায় না। ততক্ষণে ত্রিলোকিও টিনাকে নিয়ে হাজির হয়ে যায়। টিনা বুঝে উঠতে পারছিল না তাকে এখানে ধরে আনা হলো কেন। তখন অভিষেক মমতাকে তার সামনে নিয়ে গিয়ে বলে, তোমার পার্টনারকে বলো আমার মোবাইলটা ফেরত দিতে। সেটা শুনে টিনা অবাক হয়ে বলে, কে পার্টনার? কার পার্টনার? আমি তো এই মেয়েকে চিনিই না। কিন্তু অভিষেক তার কথা বিশ্বাস করে না, কারণ হোলির দিন সে নিজ চোখে টিনাকে মমতার সঙ্গে কথা বলতে দেখেছে। মমতাও তখন সুযোগটা কাজে লাগায়। সে টিনার হাত ধরে আকুতি মিনতি করে বলে, ম্যাডাম আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন ওনার মোবাইলটা আমাদের কাছে থাকলে আমরা ওনাকে জব্দ করতে পারবো। তা না হলে অভিষেক স্যারের মোবাইলে কি আছে আমি সেটা কিভাবে জানতাম? তার কথা শুনে টিনা ভীষণ রেগে যায়, কারণ সে তো এসব ব্যাপারে কিছুই জানে না। তবে তার কিছু বলার আগে মমতা বলে ওঠে, এমন করবেন না, গরিবের অভিশাপ লাগবে আপনার উপর। আপনি আমাকে দিয়ে এসব করিয়েছেন, এখন ওরা আমার ছেলেকে কিডন্যাপ করে এনেছে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। টিনা তখন অভিষেককে বোঝানোর চেষ্টা করে যে মমতা মিথ্যে বলছে, সে এসবের কিছুই জানে না। তো অভিষেক তার কথা মানতে চায় না। সে বলে, আর কত নিচে নামবে? সেটা শুনে মমতা বলে ওঠে, আপনি মানুষকে নিচে নামার কথা বলছেন কেন? আগে নিজের দিকে তাকান। আপনি তো কারোর প্রতি লয়াল থাকতে পারেননি, না নিজের স্ত্রী আর না টিনা, এমনকি কুরাইশি সাহেবের প্রতিও না। এর থেকে বেশি কিছু বলতে গেলে অভিষেক ঘাবড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুরাইশি উল্টো তাকে থামিয়ে দিয়ে মমতার কাছে জানতে চায় যে অভিষেক তার ব্যাপারে কি বলেছে। তখন মমতা বলে, অভিষেক একবার টিনাকে বলেছিল সে একবার বিরোধী পক্ষের নেতা দীনদয়ালের সাথে বন্ধুত্ব করতে পারলে আপনার চেয়ার দখল করে নেবে। এরপর টিনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সেও মমতার কথায় সায় দেয়। অভিষেক তখন ভয়ে ভয়ে কুরাইশিকে বোঝানোর চেষ্টা করে যে মমতা তাদের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে, তাই তার মুখ বন্ধ করার জন্য সে ত্রিলোকিকে অর্ডার দেয় মমতাকে মেরে ফেলতে। ত্রিলোকি তার কথা মতো পিস্তল বের করতে গেলে কুরাইশি তাকে আটকায়। এরপর মমতাকে জিজ্ঞেস করে সে অভিষেকের ব্যাপারে আর কি কি জানে। তখন মমতা অভিষেকের সমস্ত গোপন কথা কুরাইশির সামনে ফাঁস করে দেয়, সাথে এটাও জানিয়ে দেয় যে কুরাইশি এবং তার পুরো দলের বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ অভিষেক তার স্টোর রুমে জমা করে রেখেছে, যাতে কখনো কোনো বিপদে পড়লে সে ওই ইনফরমেশন গুলো কাজে লাগাতে পারে। তার কথা শুনে কুরাইশি হতবাক হয়ে যায়। তখন টিনাও মমতার কথায় সায় দেয়, কারণ তার প্রত্যেকটা কথাই সত্যি ছিল। অভিষেক তখন বুঝে যায় তার আর পালানোর কোনো উপায় নেই। তাই সে বলে ওঠে, আমার নিজের সিকিউরিটি বলে তো একটা কথা আছে, আমি যদি কোনো কারণে ফেসে যাই তাহলে কি আমি একা জেলে যাব? কুরাইশি তখন রাগের মাথায় তার গালে কষে একটা চর বসিয়ে দিয়ে বলে, আমি তোমার মাথায় মুকুট পরাতে চেয়েছি, আর তুমি কিনা আমার পিঠে ছুরি বসানোর প্ল্যান করছো? তোমার ধ্বংসের সময় চলে এসেছে। সেটা শুনে মমতা বলে ওঠে, অভিষেকের ধ্বংসের সময় তো 5 বছর আগে ঠিক হয়ে গেছে। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখনই গল্পের আসল রহস্য সামনে আসে। মমতার হাজবেন্ড সুধীর সীতাপুরের একটা ছোট্ট ব্যাংক ম্যানেজার ছিল। একদিন কৃষক কল্যাণ সমিতির নামে লোন নেওয়ার জন্য টিনা তাদের ব্যাংকে আসে। সুধীর ভীষণ সাদাসিধে ছিল, টিনা তাকে খুব সহজেই বোকা বানিয়ে লোন পাশ করিয়ে ফেলে। বলাই বাহুল্য যে এই কাজগুলো সে অভিষেক আর কুরাইশির কথাই করছিল। ব্যাংক থেকে লোন নিয়ে তারা সেটাকে গায়েব করে দেয় ঠিকই, কিন্তু ফেসে যায় সুধীর। গরিব কৃষকেরাও শুধুমাত্র তার উপর বিশ্বাস করে এই সমিতিতে টাকা ইনভেস্ট করছিল। অনেকেই নিজের সারা জীবনের জমানো সম্বল জমা রেখেছিল ওই ব্যাংকে।
সেই সব টাকা লোনের নামে জালিয়াতি করে অভিষেকরা, আর তার দোষ গিয়ে পড়ে সুধীরের ঘাড়ে। টাকা জালিয়াতির অপরাধে সুধীরকে অনেক অপমানিত হতে হয়, এমনকি তার নামে কেসও করা হয়। মুহূর্তের মধ্যেই তার জীবনটা কষ্টের ঘন আধারে ছেয়ে যায়। টাকার জন্য প্রতিনিয়ত সবাই তাকে হুমকি দিতে থাকে। আর কোনো উপায় না পেয়ে সুধীর তখন ঠাকুরের কাছে গিয়ে 20 লাখ টাকা লোন নেয়। সেটা দেখে মমতা তাকে জিজ্ঞেস করে, এই 20 লাখ টাকা দিয়ে তুমি কিভাবে সবকিছু সামলাবে? মোট লোনের পরিমাণ তো 2 কোটি টাকা, আর তুমি যে এই 20 লাখ টাকা সুদে ধার নিয়ে এসেছো, এই টাকাই বা তুমি কিভাবে পরিশোধ করবে? সুধীর বলে, আগে কৃষকদের সবাইকে কিছু কিছু টাকা দিয়ে ব্যাপারটা একটু সামলাই, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু সে কিছু করে ওঠার আগেই তার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড পড়ে, এবং সেখান থেকে 20 লাখ টাকা উদ্ধার করার পর তারা ধরে নেয় নিশ্চয়ই এই জালিয়াতিতে সুধীরের হাত আছে। তাই তার উপর নতুন করে কেস রেজিস্টার করা হয়। এরই মাঝে টাকার অভাবে একে একে কৃষকরা সুইসাইড করতে শুরু করে। মমতারা কেউই বিষয়গুলো মেনে নিতে পারছিল না। মমতা সুধীরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, থানা, পুলিশ, কোর্ট কাচারি কোথাও দৌড়াতে বাদ দেয় না, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। তাই একটা সময় সুধীর নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে অফিসের মধ্যে সুইসাইড করে নেয়। তারপর থেকে মমতাদের জীবনে এই লুকোচুরির সূচনা হয়। তাদের পালানোর কোনো জায়গা ছিল না, তাই তারা ওই বাড়ির ভিতরেই গা ঢাকা দিয়ে থাকতে শুরু করে, কারণ তারা জানতো বাইরে বেরোনো মাত্রই দোকানিরা তাদের ছিঁড়ে খাবে। জীবন বাঁচাতে গিয়ে বাচ্চা ছেলেটার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এরপর একদিন মমতা সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না, সে তাদের সাথে হওয়া অন্যায় প্রতিশোধ নেবে। তার স্মৃতিশক্তি আর আঁকার হাত ভীষণ ভালো ছিল, সেটা কাজে লাগিয়ে সে টিনার একটা স্কেচ তৈরি করে। আর তারপর সেই স্কেচের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ঘেটে টিনার প্রোফাইল খুঁজি, তার উপর প্রতিনিয়ত নজর রাখতে শুরু করে। সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তাকে ফলো করতে করতে একটা সময় পৌঁছে যায় অভিষেকের কাছে। সেখান থেকে সে জানতে পারে টিনা তো একটা ঘুঁটি মাত্র, আসল মাস্টার মাইন্ড তো অভিষেক। তাই এরপর সে অভিষেকের উপর নজর রাখতে শুরু করে, এবং সেদিন সুযোগ বুঝে মমতা তার পার্টনার আব্দুলকে দিয়ে স্টেশন থেকে অভিষেকের মোবাইলটা চুরি করায়। কিন্তু প্রশ্ন হলো, মমতা কিভাবে জানলো সেদিন অভিষেক ট্রেনে করেই যাবে? তার উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। সেদিন অটোর সাথে অভিষেকের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে বাকি যা কিছু ঘটেছে সবটাই মমতার প্ল্যানিং ছিল। এসব কথা শুনে অভিষেক হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি মমতার মতো একটা সিম্পল মেয়ে এত ভয়ঙ্কর প্ল্যান করতে পারে। তবে এখন এসব কিছু সামলানোর জন্য তার কুরাশি সাহায্য দরকার ছিল। তাই অভিষেক তাকে বলে, দেখুন, যত কিছু হোক না কেন আমাদের একসাথেই কাজ করতে হবে, কারণ আমার কাছে আপনার সব গোপন তথ্য আছে। তাই আমার কিছু হয়ে গেলে আপনিও বাঁচতে পারবেন না। কুরাশি তখন নিজের স্বার্থে আবার অভিষেকের সঙ্গে হাত মেলায় এবং ত্রিলোকিকে অর্ডার দেয় মমতাকে মেরে ফেলার জন্য। ত্রিলোকি তার কথা মতো পিস্তল বের করে ঠিকই, তবে মমতার বদলে সে অভিষেকের দিকে গান পয়েন্ট করে। সেটা দেখে অভিষেক ঘাবড়ে গেলে ত্রিলোকি বলে, স্যার, একটা ফ্ল্যাশব্যাক এখনো বাকি থেকে গেছে। আর তখনই ত্রিলোকির রহস্যটাও সামনে আসে। আসলে সুধীরের কেসটা যে থানার আন্ডারে ছিল, সেই থানারই কনস্টেবল ছিল ত্রিলোকি। সে এবং তার বাবা সুধীরকে খুব ভালো করে চিনত, এবং তারা জানতো লোকটা খুবই সৎ এবং সাদাসিধে। তাকে ফাঁসানো হয়েছে, আর তাই শুরু থেকেই সে মমতার এই প্ল্যানেই তাকে সাহায্য করছে। এমনকি অভিষেক যখন সেই রাতে ত্রিলোকিকে মমতাকে মারতে পাঠিয়েছিল, তখনও ত্রিলোকি মমতার বদলে অন্য একজনকে ওই অটোতে বসিয়ে অটোটা পানিতে ধাক্কা দিয়ে দেয়। আর পরবর্তীতে নকল নিউজ প্রচার করে অটোর মধ্যে থাকা ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুজনই মারা গেছে। তবে আসলে কেউই মারা যায়নি। এসব কথা শুনে অভিষেকরা একেবারে নীরব হয়ে যায়। তখন মমতা বলে, তোমাদের কারণে 300 কৃষক বিপদে পড়েছে, 7 জন সুইসাইড করেছে, তাদের মধ্যে একজন আমার হাজবেন্ডও ছিল। তোমরা কি ভেবেছো আমি তোমাদের এত সহজে ছেড়ে দেবো? তোমরা তো জালিয়াতি করেই খালাস। কিন্তু তার কারণে ভুক্তভোগী পরিবারগুলোকে যে কতটা কষ্ট পেতে হয় সেগুলোর দিকে তোমাদের নজর পড়ে না। তবে তার এসব কথার কোনো ইফেক্ট অভিষেকের উপর পড়ে না, বরং সে মমতাকে হুমকি দেয় যে সে সুযোগ পেলে এমন কাজ আবারও করবে। আর এখন যদি মমতা তাকে তার মোবাইলটা ফিরিয়ে না দেয়, তাহলে সে মমতার ছেলেকেও মেরে ফেলবে। সেটা শুনে মমতা বলে ওঠে, কোনো সমস্যা নেই, মেরে ফেলো, কিন্তু যার ছেলেকে মারবে সে তোমাকে আস্ত রাখবে তো? কথাটা শুনে অভিষেক একটু কনফিউজড হয়ে যায়। কুরাইশি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কার ছেলেকে তুলে এনেছো? তো অভিষেক কিছু বলার আগেই ঠাকুর তার লোকজন নিয়ে সেখানে হামলা করে দেয়। সেই সাথে সোনু তার দাদিও সেখানে চলে আসে। মূলত ওই দিন কুরাইশির লোকেরা যখন সোনুকে কিডন্যাপ করতে গিয়েছিল, তখন সোনুর দাদি কৌশলে ঠাকুরের ছেলেকে তাদের হাতে ধরিয়ে দিয়েছিল, কারণ সে জানতো ঠাকুরের কাছে তার ছেলে জীবনের থেকেও বেশি দামি। তাই সে এত সহজেই অভিষেকদের ছাড়বে না। ঠাকুর যখন অভিষেককে প্রাণে মারতে যাবে, তখন এই ত্রিলোকি তাকে আটকে দিয়ে বলে, এসবের কোনো দরকার নেই, এখানে যা কিছু হয়েছে তা সবটাই আমি রেকর্ড করে নিয়েছি এবং হাই কমিশনে পাঠিয়েও দিয়েছি। এদের ব্যবস্থা এখন আইন করবে। সেটা শুনে অভিষেক নিজের জীবন বাঁচানোর জন্য সোনুকে ধরে নিয়ে সোজা চলে যায় ট্রেন লাইনে। ঠিক সেই মুহূর্তে একটা ট্রেন তাদের দিকে এগিয়ে আসছিল। অভিষেক তখন সোনুকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনের উপর ফেলে দেয়। এটা দেখে মমতা সোনুকে বাঁচানোর জন্য ছুটতে শুরু করে, কিন্তু ততক্ষণে ট্রেনটা খুব কাছাকাছি চলে এসেছিল। সৌভাগ্যবশত ট্রেনের প্লেটটা শিফট হয়ে যাওয়াতে সেটা অন্য লাইনে চলে যায়, আর সোনু প্রাণে বেঁচে যায়। আর তারপর অভিষেকদের সাথে যা হওয়ার তাই হয়। তার আর কুরাইশির নামে কেস করা হয়। কুরাইশি তার চেয়ার হারায় এবং টিনার বিয়েও ভেঙে যায়। সেই সাথে মমতাকেও সরকার থেকে জালিয়াতি করা সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হয়। আর সে ওই টাকাগুলো পাওনাদারদের হাতে বুঝিয়ে দিয়ে শাশুড়ি আর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এরপর একদিন তার শাশুড়ি তাকে বলে, অভিষেকের সেই ফোনটা একটু দেখাও তো, যার জন্য তো হাঙ্গামা হলো, সেটা দেখে চোখ দুটো একটু সার্থক করি। আর তখনই গল্পের সর্বশেষ রহস্য ফাঁস হয়।
আসলে সেদিন ঠাকুরের লোকেরা যখন মমতাদের বাড়িতে হামলা করেছিল এবং সোনুর উপর গুলি চালিয়েছিল, ওই দিনই ভুলবশত মমতার হাত থেকে অভিষেকের মোবাইলটা পাশের খালের ভেতর পড়ে গিয়েছিল। অর্থাৎ সে যে এতদিন অভিষেককে তার আঙ্গুলের ইশারায় নাচিয়েছে, তার সবটাই শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তা আর কনফিডেন্সের ভরসায়। তার কাছে না ছিল মোবাইল আর না ছিল কোনো প্রমাণ। এই কথা শুনে মমতার শাশুড়ি অবাক হয়ে যায়। আর এখানেই গল্পটা শেষ। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।